আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি শুরু হচ্ছে গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান। গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যারা থাকেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ মেলা পার্বণে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশেষ করে এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যখন ঘুরতে যান, কোথাও গিয়ে দেখেন কিছু কিছু মানুষ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে পসরা সাজিয়ে বসে থাকেন, এবং সেগুলো খুবই অপ্রচলিত জিনিসপত্র থেকে। যেমন ধরুন, খেজুরের পাতা দিয়ে বা তাল পাতা দিয়ে টুপি তৈরি করেছেন কেউ, কিংবা গাছের ডাল থেকে বা গাছের ছাল থেকে খুব সুন্দর সুদৃশ্য কিছু নৈপুণ্য তারা ফুটিয়ে তুলেছেন মেলাতে। কিন্তু এই জিনিসগুলি গ্রাম বাংলার বুকে যারা থাকেন তারা অনাদরে ফেলে রাখেন, অপচয় করেন কিংবা পুড়িয়ে ফেলেন। কিন্তু এখান থেকে যদি আপনারা সঠিকভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একটা আর্থিক উপার্জনের কথা আপনারা ভাবতেই পারেন। ঠিক তেমনি আজ মনোরম আলোচনা হবে। এই কারণেই বলছি, আমরা গান গল্পের মধ্য দিয়ে আজকের আলোচনা এগোবো, এবং আলোচনার জন্য আমরা পেয়েছি একজন বিশেষ সঙ্গীত শিল্পীকে, এবং তিনি বহুমুখী। শুধুমাত্র সঙ্গীত শিল্পী বলবো কেন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে শিল্পী, চিত্রকলা শিল্পী এবং হস্তশিল্পী স্বপন দত্ত। স্বপন বাবুকে পেয়েছি আজকের আমাদের অনুষ্ঠানে, এবং আজকের আমাদের আলোচনার বিষয় শোলা ও তালপাতার হস্তশিল্প কলায় আর্থিক উপার্জনে স্বনির্ভরতা। অর্থাৎ গ্রাম বাংলার যারা বেকার তরুণ তরুণী রয়েছেন, কিংবা যারা এই হস্তশিল্প করে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান, সেই রকম কিছু কাজ করে থাকেন স্বপনবাবু। তবে সেই কাজের ধরনটা কিন্তু আলাদা। আপনারা যারা কাজ করেন তারা হয়তো বাড়িতে বসে তৈরি করেন, কিন্তু স্বপনবাবু যে কাজটা করেন, গানের মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। এই যে ফেলনা নয়, এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, সেই সমস্ত বিষয়ে তিনি একটা সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে। সেই রকম একজন বহু প্রতিভাধর শিল্পীকে পেয়েছি, স্বপন দত্তবাবুকে। স্বপনবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার। যে কথা বলছিলাম, যে এই যে ফেলে দেওয়া, গ্রাম বাংলার অপচয় করেন যারা যে সমস্ত জিনিস, এটা একটা তাদের মধ্যে সচেতনতার অভাব থাকতে পারে, তারা জানেনই না। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ রয়েছেন যে এগুলোকে নিয়ে এত সুন্দর কিছু করা যায়। এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে যদি একটু কথার মাধ্যমে দেখাবার চেষ্টা করি, আপনি গাছের ছাল দিয়ে সুন্দর একটি গ্রাম্য বধূর চিত্র তৈরি করেছেন, মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছেন। আবার কখনো পুকুরের যে দল যেগুলো হয়, বা শ্যাওলা শালুক শ্যাপলা যেগুলো হয়, সেগুলো দিয়ে আপনি কবিগুরুর একটি মূর্তি, সুদৃশ্য মূর্তি তৈরি করেছেন। আবার কখনো কখনো দেখছি তালপাতার উপরে বা খেজুর পাতার উপরে, থার্মোকলের উপরে সুন্দর নকশা করে শোলা কেটে করেছেন। বেশ সুন্দর একটা প্রতিমূর্তি গড়ে তুলেছেন। কাঠের চোখলা দিয়ে এটা সরস্বতী মূর্তি করেছে, এটা কাঠের চোখলা দিয়ে, কাঠের চোখলা, গাছের ছাল দিয়ে। বাহ, খুব সুন্দর। এবং এটি যুব উৎসবে প্রথম স্থান পেয়েছিল। বাহ বাহ, শুনবো, সেসব কথা শুনবো। তার আগে একটু বলুন যে আপনার এইরকম চিন্তা ভাবনাটা মাথায় এলো কেন? দেখুন, আমি ছোট থেকেই ছবি আঁকতাম। আচ্ছা। আমি কোথাও শেখার সুযোগ পাইনি। খুব গরিব ঘরের ছেলে, নুন আনতে পান্তা ফুরোতো। আমি যেমন তবলা বাজা শিখতাম, গান শিখতাম, তার সঙ্গে কিন্তু নিজে নিজে ছবি আঁকতাম, হাতের কাজ করতাম। তা আমি দেখতাম রাস্তার ধারে অনেক কিছু পড়ে আছে, সেগুলো মানুষ পায়ে দলিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। এবং সেখানে কেউ কেউ দেখছি আবার সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তা এগুলোর মধ্যে, এই বস্তুগুলোর মধ্যে অনেক রূপ, রস, গন্ধ, কারণ 9টা রস থাকে আমাদের সঙ্গীতে যেমন আছে, চিত্রকলাতেও আছে। নব রস খুঁজে পেতাম। ওই যেমন কাঠের চোগলা, কাঠকে যখন ছোলা হলো, সেই চোগলাগুলো যখন ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন কাঠের বিভিন্ন রকম চোগলা, সেখানে কোনো রং দিতে হচ্ছে না। তো সেই কাঠের চোগলাকে নিয়ে এসে আমি এসব মূর্তি তৈরি করলাম। যে সরস্বতী মূর্তি তৈরি করেছিলাম, যুব উৎসবে প্রথম স্থান পেয়েছি। তো এবং এই কাঠের চোগলা দিয়ে নানা রকম জিনিস, আমি বহু হস্তশিল্প মেলায় গেছি, মেলায় মানুষ খুব পছন্দ করেছে, কিনেছে। তো প্রথমে আমি একটা কথা বলি, হস্তশিল্প যেই করছি, মানুষকে সচেতন করার জন্য আমি একটা গান তৈরি করেছি। আমি গানের মাধ্যমে করি। একদম। হ্যাঁ, আমরা শুরুতেই বললাম যে আমরা কথায় গানে এগোবে আজকের আমাদের আলোচনা। তাহলে এই যে সচেতনতামূলক বার্তা বা যেগুলো নিয়ে আপনার কাজ, সে সম্পর্কে একটা গান শুনবো এখন। আমি প্রথমেই মেলায় বিক্রি করতে গিয়ে এই গানটা গাই, মানুষ লোকজন ভিড় করে, তারপর যেটা নিয়ে করবো সেটা নিয়ে গান করি। আরে, আমি এ পর্যন্ত অনেক জায়গায় গান গেয়েছি। ওরে ও হস্তশিল্প কলা যে অর্থ উপায় স্বনির্ভর করে, শত বাধা এলেও
থমকে থাকে না, থমকে থাকে না। মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না, মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না। হস্তশিল্প কলা যে অর্থ উপায় স্বনির্ভর করে, শত বাধা এলেও উন্নতিতে থমকে থাকে না, থমকে থাকে না। মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না, মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না। গ্রাম বাংলার তরুণ তরুণীরা হাতের কাজ শিখে হস্তশিল্প করো। গ্রাম বাংলার তরুণ তরুণীরা হাতের কাজ শিখে হস্তশিল্প করো। টাকা পয়সা উপায় হবে, টাকা পয়সা উপায় হবে, হাতের অভাব হবে না। মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না। ঘর সাজানোর হস্তশিল্প তৈরি করো, নানা রূপে হস্তশিল্প সৃষ্টি করো। ঘর সাজাও হস্তশিল্প তৈরি করো, নানা রূপে হস্তশিল্প সৃষ্টি করো। স্বনির্ভর সবাই হবে, স্বনির্ভর সবাই হবে, পাবে সম্মাননা। মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না, মেলায় মেলায় হস্তশিল্প বিক্রি করো না। বাহ, ছন্দ তালে আমাদের আলোচনা চলছে আজকের। এই যে হস্তশিল্প নিয়ে আপনার এত সুন্দর প্রতিভা এবং সচেতনতামূলক বার্তা আপনি ছড়িয়ে দিলেন। এই যে গ্রামে গঞ্জে যে সমস্ত আমাদের তরুণ প্রজন্ম রয়েছে বা যারা কাজ করেন এবং আপনিও কাজ করেন গাছের গুঁড়ি থেকে বা ছালগুলো নিয়ে, সেগুলো আপনি যে তৈরি করছেন এগুলো কিভাবে করেন বা সেগুলো করার পরে তারপরে কি করেন? গ্রাম বাংলায় ঘুরে ঘুরে দেখছি গাছের ছালকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে মানুষ। মানে মানুষ অবহেলায় ফেলে রেখে দিচ্ছে। তা সেগুলোকে আমি কুড়িয়ে নিয়ে আসি। যেমন কাঠের চোগলা, নিম কাঠের একরকম কালার, অসত্য কাঠের একরকম কালার, শাল কাঠের একরকম কালার, কাঁঠাল কাঠের একরকম কালার। আমি যে হস্তশিল্প তৈরি করি তো কোনো রং থাকে না, সবই প্রাকৃতিক, শুধু প্রকৃতির জিনিস দিয়ে। আমার হস্তশিল্প কিনতে, কাঁচামাল কিনতে কোনো পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা, সেইগুলোকে কুড়িয়ে নিয়ে এসে আমি চিত্রপট তৈরি করি। আমি ছবি আঁকি, তো ছবি আঁকলাম বা কখনো ফ্রেম তৈরি করলাম। ওই কাঠের টুকরাগুলোকে আঠার মাধ্যমে সেট করে করে সাজিয়ে সাজিয়ে, কখনো সরস্বতীর মূর্তি, কখনো উর্বশীর মূর্তি, কখনো কৃষক শ্রমিক আমি তৈরি করি, এই রূপটা দিই। এর ফলে আমি দেখি রং ছাড়াই এমন একটা জিনিস চলে এসেছে। এই নিয়ে একটা আমার গান আছে, যে কাঠের চোগলা জিনিস কি ব্যাপারটা। আচ্ছা, এই নিয়ে একটা গান আছে, আমরা শোনাই, ছোট্ট গান। আচ্ছা, তাহলে বেশ একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, কাঠের চোগলা গাছের ছাল রে, কাঠের নানা রঙের গুড়ি ফেলা যায় না রে। কাঠের চোগলা গাছের ছাল রে, কাঠের নানা রঙের গুড়ি ফেলা যায় না রে। আমি কাঠের চোগলা কুড়িয়ে আনলাম, কাঠের গুড়ি হাতে নিয়ে কত রং দেখলাম। সরস্বতী তৈরি করলাম, পয়সা পেলাম রে। কাঠের নানা রঙের গুড়ি ফেলা যায় না রে।
রূপের নানা রঙের গুড়ি ফেলা যায় না রে। বাহ, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি গান বেঁধেছেন এবং প্রত্যেকটা গানের যে ভাষা তার মধ্যে পরকে পরকে মিশে রয়েছে মানুষকে সচেতনতার বার্তা দেবার একটা ইঙ্গিত। এছাড়াও দেখছি আপনি পুকুরের যে দল বা যেগুলো থাকে, দল বলতে অ্যাকচুয়ালি বলি এই বিষয়টা কি, আমি পুকুরে জলে স্নান করতাম গিয়ে গ্রামে গিয়ে, কারোর বাড়িতে বেড়াতে গেলে খুব গায়ে চুলকুনি হয়ে যেত। দেখছি তার মধ্যে গোটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে সরু সরু লতার মতো, কলমি লতার মতো একটা শাকের মতো গাছ। আচ্ছা আচ্ছা। তা আমি সেইগুলোকে তুলে এনে দেখছি বাচ্চারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, শুকিয়ে কেউ কেটে কেটে ফেলে দিচ্ছে। আমি বসে বসে দেখলাম তাই তো, এই যদি সবুজ অংশটা ছাড়িয়ে দিই তাহলে সাদা একটা সুন্দর অংশ বেরোচ্ছে, যেটা বিভিন্ন কালারের, সেটা পচে গেলে আলাদা কালার এবং এমনিতে কালার আসছে। তো আমি সেইগুলোকে নিয়ে এসে শিশু বাচ্চা ছেলের ছবি তৈরি করলাম এবং শ্রমিকদের ছবি তৈরি করলাম, কৃষকদের ছবি তৈরি করলাম। এগুলো দিয়ে মানে ওই যে পুকুরের যে দল আর দাম, এর নাম হচ্ছে দল, আচ্ছা, আর দামও বলে। তো এইগুলোকে নিয়ে আমি কৃষক শ্রমিকদের মডেল তৈরি করলাম। এছাড়া বহু মডেল সরস্বতীও করেছি, বিভিন্ন প্রতিমা তৈরি করেছি। এটা একটা নতুনত্ব ব্যাপার। এবং আপনার হাতে এখন আমরা ধরে রেখেছেন দেখছি, আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলি, এই যে রবীন্দ্রনাথের মূর্তিটা আপনি তৈরি করেছেন এটা ওই দল দাম দিয়ে। আচ্ছা, এই সবুজ পোর্শনটা আপনি সবুজ আঁকে ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিয়েছেন, দিয়ে সেটা নিয়ে একটা সুন্দর রবীন্দ্র মূর্তি তৈরি করেছেন। সে কোনোদিন নষ্ট হবে না। আচ্ছা, এগুলো কিভাবে সংরক্ষণ করেছেন? আপনি এটা কোনো, এটা চিকচিকি কভার দিয়ে দিলাম, পোকামাকড় কোনো কিছু দেখাবে না। তো এই নিয়েও আমার একটা গান আছে, এই গানটা গেয়ে গিয়ে আমি বিক্রি করি। আচ্ছা, এই গানটা গেয়ে গিয়ে এটা নিয়েও গান বানিয়েছেন? এটা নিয়েও গান আছে। এটা মানুষকে গানে গানে আমি উদ্বুদ্ধ করি। যেমন এটা নিয়ে দেখুন, ও মনে চল না, বাহ, গ্রাম বাংলার পুকুরে যাই চল, তুলে আনি দাম দর। ও মনে চল না, গ্রাম বাংলার পুকুরে যাই চল, তুলে আনি দাম দল। দাম দলকে ভেবে ভেবে তৈরি করে দল, গ্রাম বাংলার পুকুরে যাই চল, তুলে আনি দাম দল। গাছের সবুজ ছাল ছাড়িয়ে সাদা অংশ নিতে হবে, গাছের সবুজ ছাল ছাড়িয়ে সাদা অংশ নিতে হবে, হস্তশিল্প তৈরি হবে কবিরে সফল, গ্রাম বাংলার পুকুরে যাই চল, তুলে আনি দাম দল। হতাশায় ভুগিস না রে, মেলায় মেলায় বিক্রি কর রে, স্বনির্ভর হবি রে তুই, পারবে মনের বল, গ্রাম বাংলার পুকুরে যাই চল, তুলে আনি দাম দল, তুলে আনি দাম দল, তুলে আনি দাম দল। বাহ, অসাধারণ। প্রত্যেকটি বিষয় নিয়ে আপনি এত সুন্দর গান বেঁধেছেন। এই এগুলো গান করি বাউলের মাধ্যমে। আমাকে রাষ্ট্রপতি একতারা দিয়েছেন, কোলডুগি দিয়েছেন। সেই একতারা কোলডুগি বাজিয়ে আমি যখন গান করি, নেচে নেচে আমি নিজে নৃত্য করি, আমি কোলডুগি একতারা বাজাই, নেচে নেচে গান করি। আর যখন মানুষ আসে গান শুনে আপনাতেই কিনে নিয়ে যায়। তা আমি অনেকজনকে বলি যে বিক্রি করার অনেক কিছু পদ্ধতি আছে। তার মানে একটা সময় যদি দেখা যায় যে এই যে গান শুনিয়ে বিক্রি করা বা এটা নেশা থেকে আপনি পাড়া থেকে সংগ্রহ করেছেন বা কখনো পুকুরে নেমে এগুলো তুলে এনেছেন, সেই নেশাটা কি এখন পেশাতে পরিণত হয়েছে বা হতে পারে? একটা কথা আপনাকে বলি, এইগুলো বিক্রি করে আমি যা পাই, আমি দুস্থ অনাথ যে সমস্ত বাচ্চারা আছে, যে সমস্ত মায়েদের বাবা মাকে কেউ দেখে না, তাদেরকে পোশাক আশাক কিনে দেওয়া, খাবার দাবার খাওয়ানো। যেমন করোনা পিরিয়ডে এই টাকা জমিয়েছিলাম, লকডাউনে আমি তাদেরকে রান্না করে দুপুরে প্রতিদিন সেবা করাতাম। আমি এইগুলো করে নিজে আমি নিই না। এই যে বাউল গান গাইছি, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি গান করি। আমার জীবিকার একটা আলাদা পথ আছে। যখন কোনো মেলায় পাঠালো, যে পেমেন্টটা পাই
সেখানে সেটা পাই। নিয়েই আপনার হ্যাঁ, নিয়ে এবং চলে। আমি নিজে ছবি আঁকা, তবলা, গান শেখাই, এটা চলে। বেশ বেশ। এখন আপনার হাতে দেখতে পাচ্ছি একটু এই যে মূর্তিগুলো যেগুলো শোলা কেটে করেছেন বোধহয়, তাল এগুলো পাতা, খেজুর পাতা, চাটাইয়ের উপর আচ্ছা চাটাই বুনেছেন, হ্যাঁ। তার উপরে এগুলো তৈরি চাটাই করেছেন। বুনা হয় এবং কোনো জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে কেউ, হুম। চাটাইগুলো আস্তে আস্তে পড়ে থাকে, হুম। আমি কুড়িয়ে নিয়ে আসি, কেটে কেটে সেট করি এবং শোলাকে বেশ প্লেন করে সেটা একটা চাদর তৈরি করি। আচ্ছা। এই চাদরকে কেটে কেটে শকুন্তলার রূপ, রাধাকৃষ্ণের রূপ দারুণ বিক্রি হয়। ট্র্যাডিশনাল যে সমস্ত আর্ট রয়েছে, তো গৌরনীতাই, চৈতন্যদেব, আলিফ লায়লা, হুম হুম। দারুণ বিক্রি হয়। আচ্ছা, এই যে জিনিসগুলো আপনি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন, এগুলো মূলত কোন কোন মেলাতে নিয়ে যান বা কোথায় কোথায় যে কোনো মেলা, আমি দিল্লিতে যে সবচেয়ে বড় মেলা হয় ইন্টারন্যাশনাল ফেয়ার, হুম রাষ্ট্রপতি ভবনে তখন আমি ছিলাম, প্রণব মুখার্জি যে রাষ্ট্রপতি ছিলেন, হুম হুম। তা আমার হাতের কাজ উনি পছন্দ করতেন, আঁকা টাকা। আমি কয়েকটা জিনিস দিয়ে গেছিলাম, মানুষ টাকা দিয়ে দিয়ে কিনে নিয়েছে, এটা আমার একটা উপায় হয়েছে। হুম। আমার একটা সময় যখন সংসার চলে, আমার সংসার, আমি তো খুব গরিব মানুষ, এগুলো বিক্রি করি, বিক্রি করে আমি সংসার চালাই, সেটা সংসারের জন্য খরচা করি। যেমন এই জিনিসটা দিয়ে একটা গান করেছি। আচ্ছা, এটা নিয়েও গান এটা আছে নিয়েও গান, আপনার? সবের উপর গান। বেশ, তাহলে কি একটু শুনি? হ্যাঁ, তাল পাতা আর খেজুর পাতা, মাদুর ছাড়া চাটাই, পথের ধারে পড়ে থাকে হায় হায় গো, পথের ধারে পড়ে থাকে হায়, হাতের কাজে লাগাও তাকে মনের ভাবনায়, পথের ধারে পড়ে থাকে হায় হায় গো, পথের ধারে পড়ে থাকে হায়। জলের শোলা কেটে কেটে তৈরি করো সাদা ভেলা, শোলা কেটে কেটে তৈরি করো শকুন্তলা, জলের শোলা কেটে কেটে তৈরি করো সাদা ভেলা, শোলার চাদর কেটে কেটে তৈরি করো শকুন্তলা, চিত্রপটে সেজে উঠে রূপের ভাবনায়, পথের ধারে পড়ে থাকে হায় হায় গো, পথের ধারে পড়ে থাকে হায়। বেকার তরুণ তরুণীরা হতাশায় ভুগো না, হস্তশিল্প তৈরি করে নিজের পায়ে দাঁড়াও না, এরকম ইম্পর্টেন্ট। বেকার তরুণ তরুণীরা হতাশায় ভুগো না, হস্তশিল্প তৈরি করে নিজের পায়ে দাঁড়াও না, সংসারটা বেঁচে যাবে, সংসারটা বেঁচে যাবে খুশির আঙিনায়, পথের ধারে পড়ে থাকে হায় হায় গো, পথের ধারে পড়ে থাকে হায়। বাহ, আচ্ছা আচ্ছা। আমি গান লিখি নিজে নিজে সুর করে, বেশ বেশ। আমার মতো করে বিক্রি করার জন্য মানুষকে বলি, আগে বুঝুন যে জিনিসটা আপনারা ফেলে দিচ্ছেন, পায়ে দলিয়ে চলে যাচ্ছেন, পুড়িয়ে নষ্ট করে দিচ্ছেন, তার মধ্যে 9টা রস আপনি দেখুন। এবং এইটা একমাত্র আমি করি, গান গেয়ে গিয়ে বিক্রি, গান গেয়ে গিয়ে মানুষকে বোঝানো, এই সচেতনটা রাজ্যের কোনো শিল্পী এটা করে না, তাহলে এমনি সাজিয়ে দিল, বিক্রি দোকান করে দিল। আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করছেন বা আপনি কিছু মানুষকে শেখান, সেখান থেকে কি মনে করেন যে এটা থেকে আর্থিকভাবে তারা তৈরি করে স্বাবলম্বী হতে পারবে? নিশ্চয়ই পারবে। আমি তো অনেক ছেলে মেয়েকে শেখাই, হুম। আমি বেশিরভাগ শেখাই গরিব, দুঃখী, অনাথ, অসহায়কে, বেকার যে যুবক যুবতীরা হতাশায় ভুগছে, তাদের বিনা পয়সায় শেখাই, তাদেরকে আমি স্বনির্ভর করে তুলেছি। এটা আমার জীবনে একটা বড় সার্থকতা। তারা বড় বড় মেলায় যাচ্ছে এবং এগুলো মঞ্জুসা বা খাদি, এটা সমস্ত কেনে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও বিক্রি হয়, এগুলো বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে বা বিদেশের বাজারে যদি কোনো হয়তো আপনার শেখানো ছাত্র হোক বা আপনাদের এই আমাদের আজকে অনুষ্ঠান শুনে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, সেক্ষেত্রে তাহলে তারা সেই পথটা পাবেন কিভাবে? আমি বলে দিই, হ্যান্ডক্রাফটের মাধ্যমে ফরেন কারেন্সি আয় করতে যদি চায় কেউ, হস্তশিল্পীদের কাছে কয়েকটি বিকল্প পথ রয়েছে। হস্তশিল্পীরা হাতের কাজ বিক্রি করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, যেমন মঞ্জুসা, যেমন বঙ্গশ্রী, খাদি। এই প্রতিষ্ঠানগুলি হস্তশিল্পীদের কাছে হাতের কাজ কেনে, আচ্ছা এবং কিনে এরা উচিত মূল্য প্রদান করে, বাজারের চাহিদা, ডিজাইন সম্পর্কে পরামর্শ দেয় এরা। তো আপনি যদি কেউ করতে চান, আপনি এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, আপনার হাতের কাজ দেখাবেন এবং আপনারা বিক্রি করার চেষ্টা করবেন। আরেকটা বিকল্প ব্যবস্থা রয়েছে, শিল্পীরা হাতের কাজ বিদেশে পাঠাতে পারেন। কি ব্যাপার? ফরেন কারেন্সি আয় করতে পারেন। এর জন্য শিল্পীদের হাতের কাজ, বিশেষত মূল্য
পরিমাণ এবং বাজারের চাহিদা সম্পর্কে ভালো করে জানতে হবে। শিল্পীরা তাদের হাতের কাজের জন্য বিদেশি ক্রেতাদের সন্ধান করতে পারেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে শিল্পীরা হাতের কাজের ছবি, বিবরণ, মূল্য এবং শিপিং তথ্য আপলোড করতে পারেন এবং বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলি শিল্পীর বিক্রিত পণ্যের জন্য ফরেন কারেন্সি প্রদান করে এবং হস্তশিল্প ব্যবসাকে বৃদ্ধি করতে সহায়তা করে। অনেকগুলো দিশা আপনি দেখালেন আমাদের যারা হস্তশিল্পী রয়েছেন বা যারা এই কাজে আগ্রহী হবেন তাদের জন্য অনেকগুলো পথ আপনি বলে দিলেন, সেইভাবে তারা এগোতেই পারেন। এবং একেবারে যে সমস্ত জিনিস পড়ে নষ্ট হচ্ছে বা ফেলে দিচ্ছেন বা না জানার কারণে সেগুলো মারিয়ে চলে যাচ্ছেন, সেগুলো দিয়ে যদি আপনার মতো প্রতিভাধর মানুষ এগিয়ে আসতে পারেন তাহলে বোধহয় নিজের নেশাটাও মিটলো, সেই সঙ্গে পেশাটাও হলো। সবচেয়ে একটা কথা কি, অনেকে চাকরি পাচ্ছে না, হচ্ছে বেকার। আমি যেমন বেকার, আমি এখন নিচে অনার্স, চাকরি পাইনি। আমার বাড়িতে 8-9 জন, সংসারে ভাতের বড় অভাব, জমি জায়গা কিছুই নেই। তাই আমি ছোট থেকেই ছবি আঁকা, হস্তশিল্প, যে হাতের কাজগুলো করে কিন্তু আজকে মোটামুটি সংসারকে দেখছি। আমি স্বনির্ভর হয়েছি। কাউকে দুমুঠো ভাতের জন্য কারো কাছে হাত পাততে হবে না। তরুণ তরুণীরা যদি মনে করেন কিছু কাঁচামালের দাম লাগে না, কাঁচামাল রাস্তার মধ্যেই পাওয়া যায়। একটা ছুরি লাগবে, কাঁচি লাগবে, আঠা লাগবে, প্লাইউ বোর্ড লাগবে, ভেলভেট কাপড় লাগবে, এরকম কিছু সামান্য পয়সা খরচা করে কিনে এই সমস্ত হস্তশিল্প তৈরি করা যায়। যে একটা একগাদা টাকা লাগবে তা লাগবে না। যেমন এই হস্তশিল্প তৈরি করেছি আমি, এটা আমি জল থেকে তুলেছি, খরচা হয়েছে আমার 10 টাকা, কিন্তু এটা বিক্রি হবে 500 টাকায়, দিল্লিতে হয়েছে। তাহলে আমার তো হতাশায় ভোগার দরকার নেই। ঠিক বলেছেন। হ্যাঁ, কারণ এটার একটা আর্টিস্টিক জিনিস মানুষ কেনার জন্য ছটফট করছে। গানে গানে বুঝিয়ে আমি এগুলো বিক্রি করি এবং সকলকে বলছি আপনারা আমার মতো করে হতাশায় না ভুগে জীবনে স্বনির্ভর হন। বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। অনুষ্ঠানে শেষ করি, আপনার এত সুন্দর কর্মকাণ্ড নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা সেই কর্মকাণ্ড এবং একটা সামগ্রিক কথা শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করবো গানে গানে। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কিন্তু ছেড়ে দেব না বললেই তো আর ধরে রাখতে পারবো না, আমাদের ঘড়ির কাঁটা বলছে ছাড়তেই হবে আপনাকে। আমাদের সময় প্রায় শেষ। আমরা আলোচনা করছিলাম ফেলে দেওয়া যে সমস্ত জিনিসপত্র, গ্রাম বাংলার বুকে যে কাঠের ছাল, পুকুরের দল দাম যেগুলো রয়েছে, বা শোলা, তালপাতা থেকে বিভিন্ন শিল্পকলায় আর্থিক উপার্জনের স্বনির্ভরতার রাস্তা। আর সেই নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন খাজা আনোয়ার বেড়, পূর্ব বর্ধমানের বহুমুখী প্রতিভাধর শিল্পী, চিত্রকলা এবং হস্তশিল্পী স্বপন দত্ত। দোতারায় ছিলেন বিষ্ণুপদ মণ্ডল। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার। আপনারাও ভালো থাকুন।